আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এক মাসের মধ্যে দেশে আসছে করোনার 50 লাখ টিকা, 6 মাসে দেয়া হবে 3 কোটি। দুই দশকে দেশের 9% বনাঞ্চল ধ্বংস, অভিযোগ টিআইবির। চট্টগ্রাম পাহাড় কাটায় তমা কনস্ট্রাকশনকে 50 কোটি টাকা জরিমানা। দণ্ডিত পলাতক আসামিদের বক্তব্য গণমাধ্যমে প্রচার করা যাবে না, নিষেধাজ্ঞা হাইকোর্টের। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। এবারে বিস্তারিত। জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারির শুরুতে দেশে করোনা ভাইরাসের 50 লাখ টিকা এসে পৌঁছাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। যা দেয়া হবে 25 লাখ মানুষকে। 6 মাসের মধ্যে আসবে আরও 3 কোটি ডোজ। রাজধানীতে এক আলোচনা সভায় মন্ত্রী আরও বলেন, ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও সম্পৃক্ত করা হবে। রাবেয়া আক্তার সুবর্ণার রিপোর্ট। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে বিশ্বে 20তম অবস্থানে বাংলাদেশ, দক্ষিণ এশিয়ার শীর্ষে। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গে প্রকাশিত এমন তথ্য স্বস্তির হলেও পরিস্থিতি ক্রমেই অস্বাভাবিক হচ্ছে। করোনার নতুন ধরন আর গতিবিধি নিয়ে এমন আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানায় জোর দিচ্ছেন তারা। গ্রাফটা উপরে উঠে গেছে এবং যেটা মোটামুটি গত কয়েক মাস ধরে জুলাই মাসের পর থেকে এখন পর্যন্ত একটা স্টেবল পজিশনে আছে, যেটা ইন্ডিকেট করে যে আমাদের কন্ট্রোল বা আমাদের প্রতিরোধ নিয়ন্ত্রণের কার্যক্রমগুলো কতখানি কার্যকরভাবে হয়েছে। 5 কোটির কাছাকাছি টিকা কিন্তু আমাদের হাতে আসবে জুন মাসের মধ্যে, যদি সবকিছু ঠিক থাকে। তো সেটি কিন্তু আমাদের একটা বিরাট একটা হিউজ কর্মচক্র। এক মাসের মধ্যে দেশে অক্সফোর্ডের টিকা আসা শুরু হবে। প্রথম ধাপে দেয়া হবে 50 লাখ টিকা। এ তথ্য জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গুরুত্ব বিবেচনা নিয়েই নির্ধারণ করা হবে কে টিকা পাবে। আমরা আশা করছি যে আমরা জানুয়ারি মাসের শেষের দিকে আমাদেরকে সেরাম ইনস্টিটিউট যেভাবে আমাদেরকে খবর দেয় জানায়, আমরা আশা করি জানুয়ারি মাসের শেষে অথবা তার আগেও আমরা ভ্যাকসিন পেয়ে যেতে পারি। যেহেতু এটা অনুমোদনের প্রক্রিয়া খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, এখন আমি আশাবাদী যে জানুয়ারি মাসের শেষের দিকে না হয়ে তার আগেও আমরা ভ্যাকসিন পেয়ে যেতে পারি। করোনা ভাইরাসের ধরন পরিবর্তিত হওয়ায় জনমনে আতঙ্ক বেড়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। রাবেয়া আক্তার সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 22 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7,531। একই সময়ে 15,229টি নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছেন 1,235 জন। দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো 5,12,496। 24 ঘন্টায় শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার 8.11%। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন 1,507 জন। মোট সুস্থ 4,56,070। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। মৃতদের মধ্যে 16 জন পুরুষ ও 6 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ 11 জন, চট্টগ্রামে 5, ময়মনসিংহে 2 এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগে 1 জন করে মারা গেছেন। দেশের মোট বনাঞ্চলের 9% ধ্বংস হয়েছে গত 2 দশকে। অনিয়ম ও দুর্নীতি এর প্রধান কারণ বলে উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির গবেষণায়। এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, বন উজাড় ও দখল বন্ধে কার্যকর উদ্যোগ না থাকায় প্রভাবশালীরাই বন গ্রাস করছেন। হুমায়ুন চিশতির রিপোর্ট। কোনো দেশে মোট আয়তনের 1/4 বনভূমি থাকার কথা থাকলেও দেশে এখন মোট বনভূমি 12.76 ভাগ, যার আয়তন 4,32,000 একর। গ্লোবাল ফরেস্ট ওয়াচের হিসেবে গত 2 দশকে দেশে বনভূমি ধ্বংস করা হয়েছে 9%। প্রভাবশালীরা সম্পৃক্ত থাকায় বনভূমি উজাড় ও দখল বন্ধ করা যাচ্ছে না বলে তথ্য উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির গবেষণায়। বন উজাড় ও দখল
এবং আত্মসাৎ কেন্দ্রিক দুর্নীতির বিস্তার রোধে পদক্ষেপ দেখা যায় না সরকার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক এবং বন অধিদপ্তর কর্তৃক, বরং এর একটা অন্যতম কারণ হচ্ছে যে এর মধ্যে অনেক সময়, যেটা আপনারা দেখেছেন প্রতিবেদনে, প্রভাবশালীরাই জড়িত থাকেন অনেক সময় বন উজাড় করার ক্ষেত্রে এবং দখলের ক্ষেত্রে। টিআইবির প্রতিবেদনে বলা হয়, প্রধান বন সংরক্ষক থেকে শুরু করে বিভাগীয় বন কর্মকর্তাদের নিয়োগ ও পদোন্নতিতে ঘুষ বাণিজ্য হয় ৩ কোটি টাকা পর্যন্ত। বন সংশ্লিষ্ট অনিয়ম ও দুর্নীতি বন্ধে 93 বছরের পুরনো বন আইনের আমূল সংস্কার সহ 15 দফা সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। বন অধিদপ্তরের ঢেলে সাজাতে হবে, আমূল পরিবর্তন দরকার, সংস্কার দরকার, আইনের পরিবর্তন দরকার, নতুন আইন করা দরকার। এগুলো সহ অন্য যেই 15 দফা সুপারিশ করেছি সেগুলো সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে বন অধিদপ্তর নিজে এবং অন্যান্য অংশীজন যদি বিবেচনায় নেয়, তাহলে আমরা আশা করি যে এক্ষেত্রে যে ক্ষতি হচ্ছে অবারিত, সেটাকে রোধ করা সম্ভব হবে। বনায়ন বাড়াতে রেলওয়ে সহ বিভিন্ন সংস্থার পতিত জমিতে ব্যাপক হারে গাছ লাগানো যেতে পারে বলে মনে করে টিআইবি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রামের দোহাজারী কক্সবাজার রেললাইন স্থাপনকালে অনুমোদিতভাবে পাহাড় কাটার দায়ে ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন ও তাদের সহযোগী প্রতিষ্ঠানকে 50 কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বিকেলে অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে শুনানি শেষে এই জরিমানা করা হয়। দোহাজারী কক্সবাজার রেল লাইন প্রকল্পের জন্য তমা কনস্ট্রাকশনকে 37টি পাহাড় কাটার অনুমোদন দেওয়া হয়েছিল, কিন্তু এর বাইরে চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় আরও 16টি পাহাড়ের 2 কোটি 22 লাখ ঘনফুট অতিরিক্ত মাটি কাটে তারা। তমা গ্রুপের পক্ষে শুনানিতে অংশ নেন সহকারী মহাব্যবস্থাপক হাতেম আলী মজুমদার ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দণ্ডিত এবং পলাতক আসামিদের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে দুদকের করা আবেদনের শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল বেঞ্চে এ আদেশ দেন। একই সাথে পিকে হালদারের বক্তব্য সহ প্রচারিত সংবাদ ও টকশোর ভিডিও আগামী 10 জানুয়ারির মধ্যে জমা দেওয়ার জন্য 71 টিভি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত। হুমায়ুন চিস্তির রিপোর্ট। আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং থেকে 1500 কোটি টাকা সহ প্রায় 3500 কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে কানাডায় পলাতক প্রশান্ত কুমার ওরফে পিকে হালদারের বিরুদ্ধে। গত সোমবার একটি বেসরকারি টেলিভিশনে পিকে হালদারের বক্তব্য সহ সংবাদ প্রচারিত হয়। পরদিন দুর্নীতি দমন কমিশন বিষয়টি আদালতের নজরে আনলে লিখিত আবেদন করতে বলেন আদালত। বুধবার দুদকের আবেদনের প্রেক্ষিতে দণ্ডিত ও পলাতক আসামিদের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেয় হাইকোর্ট। অভিযুক্ত কোনো পলাতক আসামি এবং দণ্ডিত কোনো আসামি কোনো লাইভ টক শো, কোনো তার বক্তব্য কোনো গণমাধ্যমে সোশ্যাল মিডিয়ায় প্রচার না হয় সেই বিষয়ে একটা নিষেধাজ্ঞা দিয়েছেন এবং 71 টিভিতে লাইভ টক শো এবং ওই দিনের 10টার সময় যে সংবাদ প্রচার হয়েছে সেই ভিডিও ক্লিপগুলা রেজিস্ট্রার জেনারেল বরাবরে দেওয়ার জন্য বলা নির্দেশ দিয়েছে। শুনানিতে আদালত বলেন, দণ্ডিত ও পলাতক আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচারিত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। একটা মিডিয়া এই গণমাধ্যমের এই স্বাধীনতার সুযোগে পলাতক আসামির তার সাক্ষাৎকার টেলিকাস্ট করবে, আমাদের আপত্তিটা সেই জায়গায়। আপনার বলার স্বাধীনতা আছে, লেখার স্বাধীনতা আছে, বাট সাবজেক্ট টু রিজনেবল রেস্ট্রিকশন। এখানে হাইকোর্টের একটা অর্ডার আছে, বিষয়টি বিচারাধীন, একটা ওয়ারেন্ট আছে। তার মানে এটা না উনি একজন পলাতক ব্যক্তি যাকে কোর্ট খুঁজে বেড়াচ্ছে, উনি আপনাকে লাইভ টক শো থেকে ইনভাইট করে আপনি তাকে আনবেন। এদিন আদালতের পূর্ব নির্দেশনা অনুসারে দুদকের পক্ষ থেকে পিকে হালদারকে গ্রেফতারের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন, মামলার এজাহার ও অর্থ সম্পদ জব্দের আদেশ হাইকোর্টে উপস্থাপন করা হয়। আগামী 10 জানুয়ারি পরবর্তী আদেশের জন্য দিন ঠিক করেছেন উচ্চ আদালত। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বঙ্গবন্ধুর নির্দেশনা মেনে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালনে নৌবাহিনীর নবীন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভার্চুয়ালি চট্টগ্রাম নেভাল একাডেমিতে নৌবাহিনীর শীতকালীন কুচকাওয়াজে অংশ নিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। নৌবাহিনীর সদ্য কমিশনপ্রাপ্তদের মধ্যে সোর্ড অফ অনার লাভ করেন মিডশিপম্যান মেহরাব হোসেন অনিক।
এছাড়া মিডশিপম্যান হামিদ হোসাইন আদনান নৌপ্রধান স্বর্ণপদক এবং ফরিদুর রহমান খান বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণপদক লাভ করেন। প্রধানমন্ত্রীর পক্ষে নৌবাহিনী প্রধান তাদের হাতে পদক তুলে দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে দেশের অর্থনৈতিক উন্নয়নে সমুদ্র সম্পদকে কাজে লাগানোর কথা বলেন। আমাদের নবীন অফিসার, তোমরা জাতির পিতার আদর্শ মেনে চলবে। তিনি জাতির জন্য সব কিছু ত্যাগ করেছিলেন। বাংলাদেশ স্বাধীন দেশ, বাঙালি জাতি স্বাধীন জাতি। বিশ্ব দরবারে মাথা উঁচু করে আমরা চলবো, সেভাবে আমরা দেশটাকে গড়ে তুলতে চাই। আর সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা বিভিন্ন কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, নৌবাহিনীর আধুনিকায়নের পাশাপাশি নিজস্ব প্রযুক্তিতে আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। বিশ্বের দরবারে বাংলাদেশ যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সে লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। লক্ষ্য হলো যে আমাদের নিজস্ব শিপইয়ার্ডে আমরা আমাদের যুদ্ধ জাহাজও তৈরি করব, এবং যার কাজ ইতিমধ্যে আমরা কিছু কিছু শুরুও করেছি। আর তাছাড়া কক্সবাজার, পেকুয়াতে আমরা সাবমেরিন ঘাঁটি নির্মাণ করছি, এবং রামনাবাদে আমরা আমাদের নৌবাহিনীর ঘাঁটি আরেকটি সম্প্রসারণের কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, বাংলাদেশের কোনো মানুষই আর গৃহহীন থাকবে না। এটাই মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সরকারের বড় উদ্যোগ। জীবনমান উন্নয়নের লক্ষ্যে ৯৯% মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কথাও জানান তিনি। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে ঢাকা শিশু হাসপাতালকে 10 কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জন্মগত শিশু হৃদরোগীদের অপারেশন ছাড়া বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে। এই অনুদানের অর্থ থেকে প্রধানমন্ত্রীর পক্ষে ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার সৈয়দ শফি আহমেদের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া। মুখে গণতন্ত্রের কথা বললেও বিএনপির ভোট ডাকাতির রেকর্ড কেউ ভাঙতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণতন্ত্রের বিজয় দিবসের আলোচনা সভায় তিনি বলেন, গণতান্ত্রিক অধিকারের নামে বিশৃঙ্খলা করলে বিএনপিকে প্রতিহত করা হবে। এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, দেশে নতুন করে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র করছে বিএনপি। আপেল মাহমুদের রিপোর্ট। বিএনপি গত বছর থেকে 30 ডিসেম্বরকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করলেও এবছর দিনটিকে গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করছে আওয়ামী লীগ। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে মহানগর উত্তর আওয়ামী লীগের আলোচনা সভায় বিএনপির গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ড তুলে ধরেন ওবায়দুল কাদের। বিএনপির মুখে নির্বাচন আর গণতন্ত্রের সুবচন মানায় না। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ভোট ডাকাতিতে বিএনপি যে রেকর্ড করেছে তা কেউ ভাঙতে পারবে না। যারা রাজনীতির নামে মানুষ হত্যা করে তারাই 30 ডিসেম্বরকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করছে বলে মন্তব্য করেন দলটির নেতারা। তাদের আচার আচরণ নিজেদেরই গণতন্ত্র বিরোধী, আবার তারা গণতন্ত্রের সবক দেয় বাংলাদেশের মানুষকে। ওদের গণতন্ত্র হলো যুদ্ধাপরাধীদের বাংলাদেশে পরিণত করার গণতন্ত্র। আমাদেরকে সজাগ সতর্ক থেকে এদেরকে যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত আরেক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, জনগণের জানমাল রক্ষায় বিরোধী দলের যে কোনো অপতৎপরতা রুখে দিতে বদ্ধপরিকর সরকার। বাংলাদেশের মানুষ আপনাদেরকে আর কোনোভাবেই 2013, 14, 15 সালে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছিলেন সেই পরিস্থিতি সৃষ্টি করার সুযোগ দিবে না, এবং সরকার জনগণের জানমালের নিরাপত্তা বিধানের জন্য কঠোর হস্তে যে কোনো দেশ বিরোধী, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড প্রতিহত করতে বদ্ধপরিকর। এদিকে দিনটি উপলক্ষে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড, থানা থেকে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আসেন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী। এ সময় মিছিল নিয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করেন তারা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। জনসমর্থনহীন সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠাই নতুন বছরের বিএনপির মূল লক্ষ্য বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 30 ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস উল্লেখ করে এই উপলক্ষে আয়োজিত সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, 2018 সালের 30 ডিসেম্বর মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে হত্যা করে আওয়ামী লীগ। আরও জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব।
30 ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস পালনে জাতীয় প্রেস ক্লাবের বিক্ষোভ সমাবেশে অংশ নেন বিএনপি নেতাকর্মীরা। পুলিশের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সমাবেশে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। পুলিশি বাধার নিন্দা জানিয়ে তারা অভিযোগ করেন, বিরোধী দলের কণ্ঠরোধ করাই এ সরকারের প্রধান কাজ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে চারদিকে মোতায়েন করা হয়েছে। আবার লজ্জা হয় তখন দেখি যে বেআইনি সরকারের প্রধানমন্ত্রী তিনি বলছেন যে তারা গণতন্ত্র দিয়েছেন বলেই নাকি দেশ খুব ভালো চলছে। বিএনপি মহাসচিব অভিযোগ করেন 2018 সালের 30 ডিসেম্বর ভোট ডাকাতির নির্বাচন করে গণতন্ত্রকে ধ্বংস করে আওয়ামী লীগ। সে ধারাবাহিকতায় মুখে গণতন্ত্রের কথা বললেও স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে সরকার। তারা আমাদের যে নির্বাচন ব্যবস্থা তাকে ধ্বংস করেছে, প্রশাসনকে দলীয়করণ করেছে, আমাদের অর্থনীতিকে ধ্বংস করেছে এবং বাংলাদেশে একটা লুটপাটের রাজত্ব কায়েম করেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম বিএনপির একার নয় উল্লেখ করে দেশকে বাঁচাতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে সরকারের পতন ঘটানোরও আহ্বান জানান নেতারা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। প্রায় 35 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকন সহ 7 জনের বিরুদ্ধে করা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। রাজধানীর ফুলবাড়িয়া সিটি মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেনের করা মামলা আমলে নিয়ে ঢাকা মহানগর হাকিম আশিক ইমাম নির্দেশ দেন। মামলায় সাইদ খোকন ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সর্দার, সাবেক উপসহকারী প্রকৌশলী মাজেদ, কামরুল হাসান, হেলেনা আক্তার, আতিকুর রহমান স্বপন ও ওয়ালিদকে আসামি করা হয়। মামলায় বলা হয়, রাজধানীর ফুলবাড়িয়া সুপারমার্কেট 2-এর এ ব্লকে নির্মিত নকশা বহির্ভূত দোকানগুলোর বৈধতা দেওয়ার কথা বলে আসামিরা বিভিন্ন সময় ব্যবসায়ীদের কাছ থেকে 35 কোটি টাকা নিয়েছেন। পরে সেসব দোকান উচ্ছেদ করা হলেও টাকা ফেরত পাননি তারা। এবারে মিল্কভিটা আন্তর্জাতিক সংবাদ। করোনা প্রতিরোধে টিকা কার্যক্রম বাড়াতে এবার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের অনুমোদন দিল যুক্তরাজ্য। এটি দেশটির অনুমোদন পাওয়া দ্বিতীয় টিকা। আগামী 4 জানুয়ারি থেকে সাধারণ মানুষকে এই প্রতিষেধক টিকা দেয়া হবে বলে জানিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত ফর্মুলায় এই টিকা তৈরি করেছে বহুজাতিক ফার্মাসিউটিক্যালস কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা। বলা হচ্ছে, এই প্রতিষেধক সহজে সংরক্ষণ ও পরিবহনযোগ্য, দাম তুলনামূলকভাবে কম। এর আগে মাসের প্রথম সপ্তাহে ফাইজার বায়োএনটেক ভ্যাকসিনের অনুমোদন দিয়েছিল যুক্তরাজ্য। এই মুহূর্তে করোনা রোগীর ভিড়ে ঠাসা দেশটির হাসপাতালগুলো, এমনকি রোগীকে বেড দিতে পারছেন না অনেক স্বাস্থ্যকেন্দ্র। হাসপাতালের বাইরে দেখা গেছে করোনা রোগীসহ অপেক্ষমান অ্যাম্বুলেন্সের সারি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া স্ট্যাটাসে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক চিকিৎসক। সেনা সদর দপ্তরের কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে নিযুক্ত হলেন লেফটেন্যান্ট জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। 1983 সালে 93তম BMA লং কোর্সে পদাতিক করে কমিশন লাভ করেন লেফটেন্যান্ট জেনারেল শফিউদ্দিন। এর আগে GOC ও এরিয়া কমান্ডারের দায়িত্ব পালন করেন। এছাড়া সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকানে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে ডেপুটি ফোর্স কমান্ডার হিসেবেও সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন তিনি। এবারে পার্টেক্স খেলার খবর। শেখ জামালকে হারিয়ে শেখ রাসেল আর মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে পরাজিত করে ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে ঢাকা আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এ গ্রুপের ম্যাচে শেখ জামাল ধানমন্ডিকে 3-2 গোলে পরাজিত করে শীর্ষ দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে শেখ রাসেল ক্রীড়া চক্র। রাসেল পক্ষে আশরাফ, ইয়োগুচুক,
এবং তকলিস গোল 3টি করেন। শেখ জামালের সলোমন 2টি গোল শোধ করেন। দিনের প্রথম ম্যাচে ডি গ্রুপের খেলায় মুক্তিযোদ্ধা সংসদকে 2-1 গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে শেষ 8-এ উঠেছে ঢাকা আবাহনী। 11 বারের চ্যাম্পিয়নদের হয়ে সাইঘানি ও বেলফোর্ট গোল 2টি করেন। রোহিত সরকার মুক্তিযোদ্ধার 1টি গোল শোধ করেন। বঙ্গবন্ধু ট্যুর ডি সাইক্লিং চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন হয়েছেন রাকিবুল ইসলাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে এই সাইক্লিং বান্দরবানের থানচি উপজেলার শেষ হয়। এতে 12 ঘন্টা 10 মিনিট 7 সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হন রাকিবুল ইসলাম। আর 12 ঘন্টা 23 মিনিট 6 সেকেন্ড সময় নিয়ে প্রথম রানার্স আপ হন মহতাব ইবনে আজম এবং দ্বিতীয় রানার্স আপ হন মোহাম্মদ আলাউদ্দিন। প্রতিযোগিতা শেষে থানচি উচ্চ বিদ্যালয়ে মাঠে বিজয়ীদের মধ্যে পুরস্কৃত করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উসই সিং এমপি। এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব শফিকুল আহমদ, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক সৈংহা উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। 1 মাসের মধ্যে দেশে আসছে করোনার 50 লাখ টিকা, 6 মাসে দেয়া হবে 3 কোটি। দুই দশকে দেশের 9% বনাঞ্চল ধ্বংস, অভিযোগ টিআইবির। চট্টগ্রামে পাহাড় কাটায় তমা কনস্ট্রাকশনকে 50 কোটি টাকা জরিমানা। দণ্ডিত পলাতক আসামিদের বক্তব্য গণমাধ্যমে প্রচার করা যাবে না, নিষেধাজ্ঞা হাইকোর্টের। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।